you don't like it, if you're not passionate about it, you cannot sell it. একটা পেন্টিং এর দাম কি $300 মিলিয়ন হতে পারে? একটা পেইন্টিং আছে নাম Salvatore Mundi that sold for I think over $400 million. I am not a lawyer in Bangladesh and I don't represent those people. I cannot tell them, I cannot advise them on something what they are doing illegal. কোনটার ভিতরে মানুষ ইনভেস্ট করবে ওটা এখনও পিপুল গো উইথ দেয়ার ওন পার্সোনাল রিসার্চ এবং গাট ফিলিং যেটা আছে গাট ফিলিংস থেকে মানুষ ইনভেস্ট করে। আই ডোন্ট থিঙ্ক এআইকে জিজ্ঞেস করে কোনটাতে ইনভেস্ট করবে ওইটা করা ঠিক। বাংলাদেশের বাইরে বেশিরভাগ যত মানে দেশ অন্যান্য দেশের মানুষ আছে যখন বাংলাদেশের কথা শুনে তারা বাংলাদেশকে 2-3টা কারণে চেনে। একটা হলো বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়, বাংলাদেশে প্রায় পলিটিক্যাল ভায়োলেন্স হয়, আর তাদের টি শার্টটা অথবা শার্টটা বাংলাদেশ থেকে বানানো। আপনার আমেরিকার মতো জায়গা ছেড়ে বাংলাদেশে কাজ করার মোটিভেশনটা কি? এখানে তোমার কাছে 2-4 লাখ টাকা থাকলে তুমি কখনো একটা স্বপ্ন দেখতে পারবা না একটা এমনকি একটা অ্যাপার্টমেন্ট কেনার, বা 2-4 লাখ টাকা থাকলে ইউ ক্যান বাই some form of digital currency that you can hold, right? Or you can buy a share. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ ওয়াচ মেকার্স প্রতিষ্ঠানটিতে এসেছি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট সম্পর্কে জানার জন্য। আমাদের সাথে রয়েছে রফিউল ইসলাম ভাই, কো ফাউন্ডার সিইও। তো ভাইয়া কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, প্রথমে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন আপনার ক্যারিয়ারটা কীভাবে শুরু করেছিলেন আর সেখান থেকে কীভাবে এখানে আসলেন। আমি আমার জীবনের প্রথম প্রায় 30 বছর আমেরিকাতে ছিলাম, নিউ ইয়র্কে মোস্টলি। আর তারপর নিউ ইয়র্কে বিকেম এ লয়ার হওয়ার পর প্রথম 3 বছর কাজ করেছি একটা ল ফার্মে, নাম সালভেন অ্যান্ড ক্রমওয়েল। এটা ওয়াল স্ট্রিটের ল ফার্ম থেকে আমি সরাসরি আই ওয়েন্ট টু গোল্ডম্যান স্যাক্স ওয়ার্ল্ড হেডকোয়ার্টার নিউ ইয়র্ক অফিসে। সেখানে ছিলাম 8 বছর অ্যাজ এ লয়ার। গোল্ডম্যান স্যাক্স তো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। জি, ইনভেস্টমেন্ট ফার্ম। হ্যাঁ। তো সেখান থেকে আপনি বাংলাদেশে কবে আসলেন? আমি বাংলাদেশে আসছি, ফাইনালি মুভ করেছি বাংলাদেশে এন্ড অফ 2021। এখন আপনি কি করছেন? বাংলাদেশে আমি বাংলাদেশের সর্বপ্রথম ঘড়ির কোম্পানি শুরু করেছি, বাংলাদেশি ওয়াচ মেকার, রেজিস্টার্ড 2021-এ। আর তাছাড়াও ভেরি রিসেন্টলি আই এম স্টার্টিং অ্যানাদার নিউ বিজনেস এখানে, সেটা হচ্ছে একটা আর্ট পেইন্টিং বিজনেস কল্ড পেটিনা আর্ট। তাছাড়াও বাংলাদেশে আমার 2টা চ্যারিটি আছে যেটা আমি 9 বছর হলো বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে অপারেট করি আমরা। আপনার আমেরিকার মতো জায়গা ছেড়ে বাংলাদেশে কাজ করার মোটিভেশনটা কি? জাস্ট এ পার্সোনাল রিজন, বাট আমি সবসময়ই বাংলাদেশে আসতাম যখন আমেরিকাতে ছিলাম ছোটোবেলা থেকে। আমার বাবা মা অনেক আগে মারা গেছে, আমি তবুও বাংলাদেশে আসতাম সবসময়। আমার বাড়ি জামালপুর। I was brought up in জামালপুর। আমার জীবনের প্রথম 10 বছর ওয়াজ ইন জামালপুর। সো আই হ্যাভ স্ট্রং টাইজ জামালপুরের সাথে। ঢাকাতে আমি কখনোই ছিলাম না। ঢাকাতে আই এম লিভিং হিয়ার রিসেন্টলি, গত 3-4 বছর হলো। বাংলাদেশে চলে এসেছি এর জন্য যে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর মি। নিজেকে আমি চ্যালেঞ্জ পছন্দ করি। কি ধরনের চ্যালেঞ্জ? পার্সোনাল চ্যালেঞ্জ। আমার সারা জীবনে আমি বলবো আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। আই ওয়াজ টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমি নিউ ইয়র্কের 100 বছরের হিস্ট্রিতে সব ইয়াংগেস্ট ট্যাক্সি ড্রাইভার। আমার যখন 19 ইয়ার্স যেদিন হয়েছে, আমি ওই সপ্তাহ থেকে ইয়েলো ক্যাব চালাইছি নিউ ইয়র্কে, রাইট? দে ডিডন্ট লেট মি ডু ইট, বাট আই হ্যাড টু সু দেম ইন কোর্ট টু গিভ মি আ কার। সো দেন ল ওয়াজ ইনক্রেডিবলি চ্যালেঞ্জিং। ওয়াল স্ট্রিটের ল ফার্মে যখন কাজ করি, সালভেন অ্যান্ড ক্রমওয়েলে, যখন 80 আওয়ার্স কাজ করছি, মানে বিল করছি যে সপ্তাহে, ইট ফেল্ট লাইক ভ্যাকেশন, যে কাজই করিনি এই সপ্তাহে। আমি কনসিস্টেন্টলি 90+ আপ টু 100 আওয়ার্সও বিল করতে হয়েছে আমাদের প্রতি সপ্তাহে। তো ভাই, এরকম একটা মানে ল্যাভিশ ক্যারিয়ার রেখে আপনি একটা ঘড়ির এই লাইনে চলে আসছেন। ওকে, সো 2020-তে যখন আমি ফার্স্ট
একটা সুযোগ পেলাম দেশে থেকে বের হয়ে যাওয়ার জন্য। আই ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি 2 মাস করে করে পৃথিবীর বিভিন্ন দেশে থাকছি তখন, লাইক ইনক্লুডিং সুইজারল্যান্ড, ওখানেও ছিলাম। সো ঘড়ির প্রতি আমার সবসময় একটা ফ্যাসিনেশন ছিল। আমি এবং আমার যে ছোটো ভাই আছে, কো ফাউন্ডার বাংলাদেশি ওয়াচমেকারের, উই বোথ লাভ টু ওয়াচেস। আমি চ্যালেঞ্জ যেটা বললাম সেটা হলো, তখন আমরা দেখলাম যে বাংলাদেশে এ পর্যন্ত কখনো কোনো দিন বাংলাদেশের নিজস্ব কোনো ঘড়ির কোম্পানি ছিল না। তখন থেকে দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ, দ্যাট উই উইল ডু সামথিং বাংলাদেশে, যেটা বাংলাদেশে কখনো হয়নি। সেটা হলো ফার্স্ট বাংলাদেশি ওয়াচ কোম্পানি, রাইট? সো ওই চ্যালেঞ্জটা থেকে, মানে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, 3 বছর লাগছে আমাকে পুরাপুরি, মানে টু অ্যাকচুয়ালি সেট এভরিথিং আপ অ্যান্ড রিলিজ আমাদের প্রথম ঘড়ি বের করা। বাট ইট ওয়াজ চ্যালেঞ্জিং। আমি যেটা করি, প্রতি 10 বছর পর পর আমি গত 10 বছর যা করছি সব কিছু বাদ দিয়ে আই স্টার্ট সামথিং নিউ। ভাই ঘড়ি তো এখন এত ব্র্যান্ড আছে, এত পপুলার ব্র্যান্ড আছে, তো সেখানে মানুষ না কিনে কেন বাংলাদেশ ওয়াচ মেকার্সের ঘড়িগুলো কিনবে? হোয়াটস দ্য মানে ইউএসপি বা সেলিং পয়েন্টটা কি এখানে? সেকেন্ড পয়েন্টে কি? ওকে, কোনো নাম বললাম না আমি নির্দিষ্ট করে, বাট ঢাকায় বিভিন্ন যারা ঘড়ির কোম্পানি আছে, লাইক যারা ফরেন ঘড়ি বিক্রি করে, তাদেরকে ওইখানে আমাদের বন্ধু বান্ধব গিয়ে যখন আমাদের কথা বলে যে তোমরা এখানে ঘড়ি বিক্রি করো, বাংলাদেশি ওয়াচ মেকারের ঘড়ি নাই কেন, ওনাদের এভরি সিঙ্গল ওয়ান অফ দম সেলিং পয়েন্টার বলছে যে আমরা নাকি ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষকে ঘড়ি বিক্রি করি, বিকজ আমাদের ঘড়ির নাম হচ্ছে যে নজরুল, মহিউদ্দিন জাহাঙ্গীর, রুহুল আমিন, নকশি। সো আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যেটা লক্ষ্য করলাম যে বাংলাদেশি নিজস্ব রিয়েল কোনো লাক্সারি ব্র্যান্ড এখনও তৈরি হয়নি। বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে যারা নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে, রাইট, হুইচ অ্যান্ড দে ডু মিলিয়ন্স অফ ডলার্স অফ বিজনেস, কিন্তু বাংলাদেশের বাইরে গিয়ে তুমি একটা জায়গা পাবা না যেখানে বলবা যে এই লাক্সারি প্রোডাক্টটা বাংলাদেশি। বাংলাদেশ ডাজন্ট হ্যাভ গুচি or like or Rolex or anything. মানে আমাদের ভ্যালু এডিটিভ কোনো প্রোডাক্ট আসলে ওরকম নাই। নাই, আমি দেখিনি এখনো যে বাংলাদেশি কোনো প্রোডাক্ট যেটা তুমি ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল গুড অ্যান্ড প্রাউড বাংলাদেশের বাইরে গিয়ে যে দিস ইজ মেড ইন বাংলাদেশ, রাইট? কারণ আমি তো বললাম যে আমি পৃথিবীর 20টা দেশে 3+ মান্থস করে থাকছি এক একটাতে। বাংলাদেশের বাইরে বেশিরভাগ যত মানে অন্যান্য দেশের মানুষ আছে, তো যখন বাংলাদেশের কথা শুনে তারা বাংলাদেশকে 2-3টা কারণে চেনে। একটা হলো বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়, বাংলাদেশে প্রায় পলিটিক্যাল ভায়োলেন্স হয়, আর তাদের টি শার্টটা অথবা শার্টটা বাংলাদেশ থেকে বানানো। আদার দেন দিস দে হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। তুমি শিক্ষিত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যখন মানুষকে আমি বলছি আমি বাংলাদেশ থেকে আসছি, তারা বলছে ও হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ আমিও তো গেছি আফ্রিকাতে। আই হার্ড থিংস লাইক দ্যাট। ওরা জানেও না বাংলাদেশে এক্স্যাক্টলি কোথায়। সো বাংলাদেশে আমি যদি তাদেরকে একটা ব্র্যান্ড, একটা গুড কোয়ালিটি একটা ওয়াচ দিয়ে অথবা একটা প্রোডাক্ট দিয়ে পরিচয় করাতে পারি যে এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট, আই থিঙ্ক দ্যাট ইজ এ গুড প্লেস টু স্টার্ট। এক্স্যাক্টলি, আমাদের সেই স্টেরিওটাইপ আইডিয়া থেকে বেরোতে হবে। একটা ব্র্যান্ড তো বাংলাদেশে একটা ব্র্যান্ড থাকবে, এটা তো হইতে পারে না। থাকতে যে বাংলাদেশের যে একটা লাক্সারি ব্র্যান্ড নাই, এটাই তো হওয়া উচিত না। এক্স্যাক্টলি, তাই না? কারণ অফকোর্স আমাদের ছোট একটা দেশে আমাদের নিডস এত বেশি, আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার, ওটা তো থাকবেই অফকোর্স, বাট উই অলসো নিড অ্যান আইডেন্টিটি ইন দ্য ওয়ার্ল্ড। এখন ইন্ডিয়া যেটা করতেছিল 90s থেকে, লাইক ইন্ডিয়া দে ওয়ার প্রমোটিং ইন্ডিয়ান কালচার অল ওভার দ্য ওয়ার্ল্ড। বা এখানে টাইটানের যে ব্র্যান্ডটা, এটা তো ইন্ডিয়ান ব্র্যান্ড, অনেকেই জানে না। ওদের সাকসেস হিস্টোরিটা কি? I think Titan started in the 80s, right? সো তার আগে তাদের HMT বলে একটা ইন্ডিয়ান একটা ঘড়ি ছিল, এখনও আছে আই থিঙ্ক। বাট টাইটানের সাকসেসের পিছনে আমি একটা কথা বলবো যে শুরু থেকে যেটা ছিল সেটা হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট রিয়েলি হেল্প দেম অ লট। দে ওয়েন্ট ইনটু পার্টনারশিপ। আই থিঙ্ক ইটকো মানে ওনারশিপে ছিল গভর্নমেন্ট। হ্যাঁ, না I don't know ownership percentage কত ছিল, but they collaborated. Government helped them with technology. ITCO থেকে, I think it's a Tamil TIDCO, sorry, TIDCO, Tamil Industrial Development ছিল, তারা the partnership ছিল এই টাইটানের সাথে, and Titan had huge help from Indian government to launch a new company. আপনি কি ধরনের হেল্প পাচ্ছেন গভর্নমেন্টের কাছ থেকে?
I give them VAT and tax. বাংলাদেশ সরকার যা করতে পারে শুধু আমার বিজনেসের জন্য না, আই থিঙ্ক ইটস অ্যাপ্লিকেবল সব ধরনের বিজনেসের জন্য, যেটা হলো যে আমাদের অফিসগুলিতে গিয়ে যেন আমাদেরকে হ্যারাসমেন্ট হতে না হয়, আমাদের বিভিন্ন কারণ আপনারাই তারাই যখন আমাদেরকে রিকোয়ারমেন্ট করে এই কাগজ লাগবে সেটা লাগবে, তারপরে ওই কাগজগুলো পাইতে যদি আমাদের তাদের কাছে থেকে একটু ফ্যাসিলিটি না পাই, একটু মানে আমাদেরকে হার্ডশিপ হতে হয়, তাহলে তো ইটস নট রিয়েল হেল্প। তারপর ইউনো ট্যাক্স এবং ভ্যাট যেটা আছে সেটা আমাদের মতন দেশের জন্য খুবই প্রয়োজন, আমি সেটা বুঝতে পারি। ইউনো রাস্তার লাইট দরকার, ইউনো ইউ নিড টু পুলিশ ডিপার্টমেন্ট আর এভরিথিং, ইউনো ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউএভার বিজনেস গ্রো করাও একটা দেশের অবকাঠামোর জন্য অসম্ভব মানে প্রয়োজন, রাইট? কারণ ইন্ডিপেন্ডেন্ট বিজনেসেসগুলি প্রাইভেট সেক্টর যদি ডেভেলপ করতে না পারে, তুমি যখন টাইটানের কথা বললা, টিটকোর হেল্প দিয়ে করছে, এখন তারা একটা অনেক বড় একটা ব্র্যান্ড, এবং আমি শিওর টাইটন অনেক টাকা ট্যাক্স দেয় ইন্ডিয়ান গভর্নমেন্টকে, বাট তারা শুরু করছে গভর্নমেন্টের হেল্পে। সো উই নিড দ্যাট কাইন্ড অফ হেল্প অ্যাজ ওয়েল। আমরা যদি সরকারের কাছ থেকে এরকম হেল্পটা পাই তাহলে হ্যাঁ, কারণ শুরুতেই যদি তুমি একটা কোনো কিছুর গলা টিপে ধরো তাহলে তো দ্যাট উইল নট সার্ভাইভ, রাইট? একটা গাছের চারা লাগানোর পরে ওই চারাটাকে একটু পানি দিতে হবে, সার দিতে হবে, দেন ইট উইল গিভ ইউ ফ্রুট। জি ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বলতে আসলে কি বোঝায়, এবং বাংলাদেশে এটা কতটুকু প্র্যাকটিক্যাল, কতটুকু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার ট্রেডিশনালি মানুষ যে সমস্ত জিনিসে টাকা ইনভেস্ট করে তার বাইরের কিছু, যেমন ট্রেডিশনালি কি ইউজ করে মানুষ, বাংলাদেশের মতো জায়গায় জমি কিনে, সোনার গয়না কিনে, হ্যাঁ সরকারি বন্ড কিনে। শেয়ারটা কিন্তু ভেরি রিলেটিভলি নিউ বাংলাদেশে শেয়ার মার্কেটটা আমি বলবো, বাট ইউনো ওই কয়েকটা জিনিস, জমি কিনা, সোনা কিনা, এই সমস্ত। সো অল্টারনেট ইনভেস্টমেন্ট যেগুলি আছে এগুলি সবগুলি অনেক নতুন না, বাট ইউনো ইট হ্যাজ বিকাম আ থিং ওয়ার্ল্ড ওয়াইড ভেরি বলবো রিলেটিভলি রিসেন্টলি। এটার মধ্যে ধরো তোমার ফর এক্সাম্পল আর্ট, পেন্টিং, ফর এক্সাম্পল জুয়েলারি, লাইক ইউনো ভেরি হাই এন্ড এক্সক্লুসিভ জুয়েলারি, তারপর ঘড়ি অনেকে কিনে রেখে দেয়। সো এই সমস্ত জিনিস, ডিজিটাল যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন এনএফটি, তারপরে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি, এগুলো তো এআই এর যুগে যেভাবে প্রলিফেট করতেছে, ভার্সাস আপনি যে আইটেম ট্যানজিবল যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্টগুলো বললেন, হোয়াট ডু থিঙ্ক যে এআই এখানে কীভাবে ইম্প্যাক্ট করবে? আমরা তো অ্যাসেট ক্লাস অ্যাজ এ ডিজিটাল অ্যাসেট ক্লাসের গ্রোথটা খুব ট্রিমেন্ডাস সেখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ থেকে তো আমার মনে হয় না যে পারমিশন আছে না সরাসরি কেনার, ক্রিপ্টোকারেন্সি কেনার, সেটা কতটুকু ভায়াবল সরকারের জন্য এটা তারা ডিসাইড করবে, কারণ এখানে অনেক করাপশন হওয়ার সুযোগ আছে। সেটা যারা রেগুলেটরি বোর্ড তারা ডিসাইড করবে যে কি রেগুলেশন এখানে হওয়ার পরে ওই একটা সেম ওই অ্যাসেট ক্লাসগুলোতে মানুষ ইনভেস্ট করতে পারে। দে উইল ডিসাইড দ্যাট। এটা আমার এবং তোমার ডিসাইড করার না। আমি শিওর সরকার যদি একটা ভায়াবল আপনি যেটা বলছেন যে অনেক এগুলো রেস্ট্রিক্ট করার কারণে অনেকে ইনফর্মালি ইনভেস্টমেন্ট করছে, বাট এগুলো যদি গভর্নমেন্টের আন্ডার সার্ভেলেন্সে থাকতো তাহলে হয়তো বা অনেক মানুষের এখানে পার্টিসিপেশন থাকতো, এবং গভর্নমেন্ট এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারতো। হ্যাঁ, আই থিঙ্ক মানুষ তো ইনভেস্ট করতে চায়, রাইট? কারণ বাংলাদেশে দেখো, বাংলাদেশে কোথায় জমি কিনবে? এত ছোট একটা দেশে প্রায় 18-19 কোটি মানুষ থাকে। জমি ইজ নট কোনো মানে রিয়েল এস্টেট, আমি তো বলবো বেশিরভাগ মানুষের ধরাছোঁয়ার বাইরে, অ্যাক্সেসিবল না। সেখানে তোমার কাছে 2-4 লাখ টাকা থাকলে তুমি কখনো একটা স্বপ্নও দেখতে পারবে না এমনকি একটা অ্যাপার্টমেন্ট কেনারও। বা 2-4 লাখ টাকা থাকলে ইউ ক্যান বাই some form of digital currency that you can hold, right? Or you can buy a share, or you can hold. So এখানে ডিরেগুলেশনের দরকার আছে। ডিরেগুলেশন কেন বলবো না, যে আমাদের যেটা শুরুই হয় নাই। রেগুলেশন করে আগে প্রথমে শুরু করো, তারপরে ওইটাকে প্রোটেক্ট করার জন্য অথবা ওইটাকে বাড়ানোর জন্য ডিরেগুলেট। সরকার কখন ডিরেগুলেট করে? যখন দেখে যে এত স্ট্রিক্টেড হয়ে গেছে, এত রিস্ট্রিক্টেড হয়ে গেছে যে মানুষ এখানে আর ঢুকতে চেতেছে না, যে এত আইন কানুন হয়ে গেছে যে এটা ইনভেস্ট করা অনেক কঠিন, তখন একটু ডিরেগুলেট করে যাতে মানুষ একটু ইজিলি ঢুকতে পারে, রাইট? ভাই, আপনি এআই এর ইমপ্যাক্ট সম্পর্কে বলছিলেন, কালেক্টিবলস এগুলোর কি সিচুয়েশন হতে পারে?
এআই যেটা করে কম্পিউটার লাইক যেটা করে কম্পিউটারের কাজ হলো কম্পিউট করা। সো দে ক্যান গিভ ইউ কম্পিউটার ক্যান নট টেল ইউ কোনটার দাম বাড়বে কোনটার দাম কমবে। আই ডোন্ট থিঙ্ক এআই ইজ দেয়ার ইয়েট। কোনটার ভিতরে মানুষ ইনভেস্ট করবে ওটা এখনও পিপুল গো উইথ দেয়ার ওন পার্সোনাল রিসার্চ এবং গাট ফিলিং যেটা আছে, গাট ফিলিংস থেকে মানুষ ইনভেস্ট করে। আই ডোন্ট থিঙ্ক এআইকে জিজ্ঞেস করে কোনটাতে ইনভেস্ট করবে ওইটা করা ঠিক, বিকজ এআই ইজ নট দেয়ার। সো আর্ট উইল নট বি রিপ্লেসড বাই I'm এআই, sorry? মানে অ্যাজ এ ইনভেস্টমেন্ট আর্ট বা যেগুলো হচ্ছে আর্টফুল যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি Paintings. পেন্টিংস যেগুলো আছে সেগুলো ইজ নট গোয়িং টু রিপ্লেস বাই এআই। No, AI to একটা just a algorithm. How can algorithm replace something tangible, right? Tangible product যেগুলি আছে, ঘড়ি, আমি যখন একটু গভর্নমেন্ট এবং করাপশনের কথা বলতেছিলাম, তুমি দেখো ভালো হোক অথবা খারাপ হোক, অনেক আমাদের দেশে কিছুদিন আগে যখন সরকার একটা গভর্নমেন্ট ফল করলো তখন আমরা শুনছি এবং নিউজ পেপারে পড়ছি যে অনেকে আছে যারা তাদের 20টা ঘড়ি নিয়েই শুধু একটা সুটকেসে ভরি নিয়ে দেশ থেকে পালায় চলে গেছে, রাইট? দ্যাট ইজ দ্য ব্যাড ফর্ম অফ মুভেবল অবজেক্টস, বাট দের ইজ অলসো গুড ফর্ম অফ মুভেবল অবজেক্টস। ইফ ইউ আর্ন দ্যাট ওয়াচ or those এক ডজন ঘড়ি যদি তোমার থাকে, that you earned with legal money, and that will be very easy for you to just take and move. সো এখান থেকে মানি লন্ডারিং হওয়ার একটা বড় সুযোগ থাকে বিধায় আমাদের রেগুলেটররা এটাকে হয়তোবা মানি লন্ডারিং হওয়া তো লাইক there are so many ways you can launder money. I think it will be easier if crypto became available in a country like Bangladesh, but that's when the regulation comes in. হ্যাঁ, ক্রিপ্টো প্রিলিফারেশন হবে অফকোর্স, কিন্তু ওটা হতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে তো আমাদের এখানে চালু হতে হবে, এবং শুধু এখানে না, পৃথিবীর সবখানেই। আমি যদি নগদের মতো অথবা বিকাশের মতো ওটা ইউজ করে আমার সিএনজি ভাড়া দিতে না পারি, ওটা দিয়ে যদি আমি একটা রেস্টুরেন্টের বিল দিতে না পারি, তাহলে এটা কখনোই মেইন স্ট্রিমে আসবে না, রাইট? তাহলে এটা শুধু যে বিলিনিয়ার যারা আছে তাদের প্লেগ্রাউন্ড, আর যারা মানে আর কি অনেক বড় মানে ক্রাইম সিন্ডিকেট, তাদের পেমেন্ট সিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সো এটা আমাদেরকে উই হ্যাভ টু ব্রিং ইট ইন দ্য মেইন স্ট্রিম। ইট হ্যাজ টু বি অ্যাভেলেবল অ্যান্ড ইজিয়ার ফর পিপল, বিকজ এটা একটা নতুন কনসেপ্ট। একটা নতুন কনসেপ্ট মানুষের ভিতরে নিয়ে আসলে ইউ হ্যাভ টু গিভ দেম ইন স্মল ডোসেস, ইন ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ডোসেস, কারণ এটা I'm trusting my entire life's finance on this, right? So it has to be easier and small doses. যেটা দিয়ে আমি প্রথমে আমার সিএনজির ভাড়াটা দিলাম অথবা একটা রেস্টুরেন্টের একটা কফির বিল দিলাম, তখন যদি করতে পারি, স্লোলি আই এম শিওর এবং স্টেডিলি ইট উইল বিকাম পার্ট অফ মেইন স্ট্রিম, যেরকম বিকাশ হয়েছে, যেরকম নগদ হয়েছে, রকেট হ্যান্ড এই সমস্ত আছে। সো দ্যাটস হোয়াট অ্যান্ড এটা হলে কিন্তু একটা ভালো ব্যাপার, এটা হওয়া উচিত। আই সাপোর্ট ইট, কারণ এটাতে যেহেতু ব্লক চেইন আছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর কে কোন কী কারণে কোন টাকা কত টাকা একজন আরেকজনকে পে করলো, রাইট? এখন যেহেতু যে কালোবাজারি হতেছে, অনেক করাপশন হতেছে, ওটা অনেকটা কমে আসার সম্ভাবনা আছে বিকজ অফ ব্লক চেইন। সো এটা হওয়া উচিত। যারা ইয়াং জেনারেশন আছে, যারা ফর্মালি না ইনভেস্টমেন্ট করে ইনফর্মালি এইসব কারেন্সিতে ইনভেস্টমেন্ট করছেন, ইলিগাল চ্যানেলগুলোতে ইনভেস্টমেন্ট করছেন, আমাদের বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটর বডিতে এখানে ইনভেস্টমেন্ট করতে যায় না, তাদের কি করা উচিত? দেখো, আমি তো on a podcast I cannot advise people on what if you are telling me if they're doing something illegally, I cannot podcast that. I am not a lawyer in Bangladesh and I don't represent those people. I cannot tell them, I cannot advise them on something on what they're doing illegally. So হ্যাঁ, অনেকে বাংলাদেশে আছে যারা এক্সপেট্রিয়েট, রাইট? যাদের ফর এক্সাম্পল ইউকে সিটিজেনশিপও আছে, বাংলাদেশ সিটিজেনশিপ আছে, হ্যাঁ, দে ক্যান ইজিলি বাই ইউজিং দেয়ার, কারণ এটা তো তোমার পাসপোর্ট শো করতে হয় যাদের কাছ থেকে কিনবা, যে দেশের থেকে কিনে না কেন। সো দে ক্যান ইউজ দেয়ার ইউকে পাসপোর্ট, কেনেডিয়ান পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, অস্ট্রেলিয়ান পাসপোর্ট টু বাই ক্রিপ্টোকারেন্সি, দ্যাটস ফাইন। সো বাংলাদেশে তাহলে এই অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের ফিউচারটা কি? আপনি কি এটা দেখছেন যে এটা প্রলিফেট করবে, মানে ব্যাপকতা বাড়বে?
হ্যাঁ, I mean, there are so many other avenues. ক্রিপ্টো দিয়ে হইতে হবে এখনই এমন কোনো কথা নেই। You can obviously বাংলাদেশের স্কোপটা অনেক ছোট এই অল্টারনেট ইনভেস্টমেন্টের জন্য। এখনও আমরা ওই ট্রেডিশনাল বেসড যে সমস্ত গোল্ড এবং রিয়েল এস্টেট এগুলি নিয়ে আছি এবং শেয়ারস ফর সাম ওয়েল নোন কোম্পানিজ, paintings for example, watches for example, there are some people who own some good watches যেগুলির ভ্যালু বাড়ছে, মোস্ট অফ দেম ভ্যালু বাড়েনি। পেইন্টিংস আরও ছোট কমিউনিটি যারা কালেক্ট করে বাংলাদেশে, এটির কি ভ্যালু বাড়বে? ইয়া, আই মিন ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য বায়ার হু ক্যান, ইফ দে আর উইলিং টু পে ফর ইট, ইয়া অফকোর্স, বাট ইটস ভেরি হার্ড টু প্রিডিক্ট কোনটার দাম বাড়বে কোনটার দাম কমবে। আমি করতে পারবো না এবং আই উইল নট ট্রাস্ট এনি এআই যে আমাকে বলে যে এটার দাম বাড়বে। জি ভাই, তাহলে বাংলাদেশে এগুলো কারা কিনে, মানে পেইন্টিংস অ্যান্ড ওয়াচেস, মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট এই ধরনের যেগুলো আছে? there are, I'm sure there is a very small group of very high net worth individuals, এবং আমি শুনেছি যে তোমার ব্যাংকগুলা আছে, ব্যাংক যারা আছে প্রাইভেট ব্যাংক, they also buy paintings. প্রাইভেট ব্যাংক বলতে কি বাংলাদেশি প্রাইভেট ব্যাংক নাকি বাইরের প্রাইভেট ব্যাংক? বাংলাদেশে তো দুইটি আছে, মাল্টিন্যাশনাল প্রাইভেট ব্যাংক ব্যাংকিংও আছে এবং বাংলাদেশি ব্যাংক আছে। আই হার্ড যে ফরেন ব্যাংকগুলোর কথা বলছেন? হ্যাঁ, ওনারা পেইন্টিংস এটসেট্রা কিনে দে আর ইনভেস্টিং মানি অন দোজ। ভাই, আপনি প্রাইসের ডিটারমিনেশনের কথা বলছিলেন, তা কিভাবে এটা আসলে প্রাইসগুলো ডিটারমিন্ড হয়? একটা আর্টের প্রাইস কিভাবে ডিটারমিন্ড হয়? আর্টের প্রাইস ইজ দ্য মোস্ট ভোলাটাইল থিং ইন দ্য ওয়ার্ল্ড। একটা অফকোর্স শুরু হবে একটা যারা অ্যাপ্রেজাল করে, এটা এক্সপার্ট যারা আছে তারা একটা বলবে, কিন্তু তুমি এটার নিজের প্রাইস সবসময় নিজে সেট করবা। তুমি যদি একটা স্ক্রোল একটা কোনো কিছু কাগজে করে ইউ সে দ্যাট এটার দাম 5 লাখ টাকা, কেউ তুমি যে একটা বায়ার পাও এটার দাম 5 লাখ এটা টাকা। আসলে ট্রেডিশনাল আমরা যে ক্যাশ ফ্লো অ্যাপ্রোচ করি বা রিলেটিভ ভ্যালুয়েশন করি, অ্যাবসলিউটলি নাই, নো অ্যাবসলিউটলি নাই। এবং রিসেন্টলি তুমি দেখবা যে গত আই উইল সে লাস্ট 20 ইয়ার্স যে সমস্ত পৃথিবীর দুইটা বড় অকশন হাউসের কথা বলি, ক্রিস্টিজ এবং সথেবিজ, দুইটাই লন্ডন বেসড, very old, they're like 1700s যে হয়েছে ওগুলি, right? They have sold hundreds of millions of dollars এক একটা পেইন্টিং এর দাম। এগুলি কারা কিনে? These are bought traditionally by governments. দুবাই গভর্নমেন্ট কিনতে পারে, তোমার ইউএইর যে কোনো একটা কান্ট্রি গভর্নমেন্ট কিনতে পারে, they buy it, those government owned operated museums buy it, and big banks buy it, এবং যারা বিলিয়নিয়ার লাইক এক্সট্রিমলি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল আছে তারা কিনে। কেন কিনে? তারা এই জন্য কিনে, একটা পেইন্টিংসের দাম ধরো তোমার তারা $300 মিলিয়ন দিয়ে কিনলো একটা ক্রিস্টিজ অথবা সথেবিজ একটা অকশনে। নাও দে আর ডিটারমিনিং দ্য প্রাইস অফ দেয়ার ওন পেইন্টিং। তারা তখন বলতেছে ঠিক আছে, আমি যেহেতু এটা $300 মিলিয়ন দিয়ে কিনলাম, তার মানে এখন এটার দাম $300 মিলিয়ন। ইফ দে ক্যান বাই সামবডি, ফাইন্ড সামবডি পরের বছর $350 মিলিয়ন দিয়ে কিনবে, দেন ওটার দাম $350 একটা পেইন্টিং এর মিলিয়ন। দাম কি $300 মিলিয়ন হতে পারে? আমার একটা ফ্রেন্ড আছে যে ক্রিস্টিজে কাজ করে, দে সোল্ড একটা তোমার পেইন্টিং আছে নাম সালভাতোর মুন্ডি, দ্যাট সোল্ড ফর আই থিঙ্ক ওভার $400 মিলিয়ন। $400 বিলিয়ন? মিলিয়ন ডলার্স ইউএইর গভর্নমেন্ট কিনছে। গ্রেট। ইয়া, এখন ওটার দাম $400 মিলিয়ন বিকজ সামবডি পেইড ফর। সো বেসিক্যালি বাংলাদেশে আসলে লোয়ার ইনকাম যে আর্নার যারা আছে তাদের জন্য আসলে রিয়েল অ্যাসেট, নো অ্যাবসলিউটলি নট। সমস্ত বাংলাদেশ না, পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে তাদের জন্য এটা অ্যাক্সেসিবল না। তো ভাই, আপনি যে ওয়াচটা কিছুদিন আগে কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে আপনি একটা বড় একটা প্রতিষ্ঠানকে আপনার একটা হ্যাঁ, আমরা ভেরি লাকি এবং ফরচুনেট যে জন্য যে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য আমরা ওনারা আমাদেরকে বেশ কিছু ঘড়ির কমিশন করেছে। ওইটা আই থিঙ্ক অ্যামাউন্টটা নাই বললাম, বেশ কিছু ঘড়ি যারা তারা এটা আর কি পৃথিবীর বিভিন্ন দেশে হেড অফ স্টেট যারা তাদেরকে, মানে ইউনিকনেস ওটা তো বাইরে দিয়ে করতে পারতো, করে নাই। আমরা ভেরি হ্যাপি দ্যাট দে চোজ আস। ওয়াই আপনাকে কেন চুজ করলো? আমার মনে হয় বাংলাদেশের একটা গভর্নমেন্ট অথবা বাংলাদেশের একটা এন্টিটির পক্ষ থেকে আমি যদি বাংলাদেশের কোনো একটা প্রাইভেট অথবা সরকারি বাদই দিলাম,
এরকম হয়েছে যে অনেক প্রাইভেট অর্গানাইজেশন বাংলাদেশে আছে যারা বিদেশি অন্যান্য কর্পোরেশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে বাংলাদেশে, তারাও জাপানে একটা বড় কোম্পানির আছে, তারা আমাদের এখান থেকে ঘড়ি কিনে নিয়ে তাদের কাউন্টার পার্ট যারা আছে জাপানে তাদেরকে গিফট দিচ্ছে, বিকজ দে আর প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট এটা বাংলাদেশি একটা প্রোডাক্ট। বাংলাদেশ এয়ারফোর্সের যে জন্য ঘড়িটা বানাইছি, ওই ঘড়িটার আমরা এরকম একটা টেকনোলজি ইউজ করছি, যেটা ওটাকে আমরা বলেছি সাসপেন্ডেড ওয়েটের একটা ভেক্টর প্রবলেম ছিল, যেটা ওমেগা, ব্রাইটলিং সবাই চেষ্টা করতেছিল যে একদম সেকেন্ডের হাটের একদম শেষে গিয়ে একটা বড় একটা ওয়েট দিলে যেটা হতো যে তোমার ঘড়ির যে রেগুলেটর আছে ওটা ঠিক মতো তোমার আর কি টাইমোগ্রাফে দেখাইতো যে ওটা 10 মিনিট 15 মিনিট করে চেঞ্জ মানে প্রতিদিন লুজ করতেছে, রাইট? সো ওই প্রবলেমটা আমরা সলভ করতে পারছি। সো আমাদের ঘড়ি অ্যাকুরেটলি রান করতেছে, যেখানে আমরা সেকেন্ডের যে কাটাটা আছে তার একদম শেষে একটা ফাইটার জেট দিয়ে দিছি বাংলাদেশ বিমানে, যে সমস্ত দিন চারদিক দিয়ে ঘুরবে, যে অ্যাজ ইফ লাইক বাংলাদেশ এয়ারফোর্স পুরা বাংলাদেশের চারদিকে আমাদেরকে আর কি গার্ড দিতেছে বাংলাদেশের মানচিত্রে। বাংলাদেশে কি ভাই কোনো অকশন হাউস আছে? বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য কোনো অকশন হাউস আমার চোখে পড়ে নাই এখনো। আমরা যে জিনিসটা করতে চাইতেছি সেটা হলো যে ঘড়িগুলি আমরা বাংলাদেশ এয়ারফোর্স জন্য বানাইছি, রাইট? তাদের ওনারা একটা ঘড়ি আমাদেরকে প্রাইভেটলি সেল করার জন্য পারমিশন দিছে, জাস্ট ওয়ান পিস, এনিওয়্যার উই ক্যান সেল ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা পৃথিবীতে আর নাই না, এইটা শুধু একটা পিসি আমরা বাইরে বিক্রি করব, আমাদের কন্ট্রাক্টে ওইভাবেই। কবে বিক্রি করবেন এটা? হ্যাঁ, এটা আমরা বিক্রি করব। বাংলাদেশ এয়ারফোর্স শুরু হয়েছিল একটা কিলো মুভমেন্টের মাধ্যমে 28 সেপ্টেম্বর 1971 সালে। সো এই বছরও আমরা চেষ্টা করতেছি খুব সম্ভবত 28 সেপ্টেম্বর, তাহলে ডিসেম্বর মাসে একটা অকশনের মাধ্যমে আমরা এই ঘড়িটা বিক্রি করব। দর্শকবৃন্দ, আপনারা ইউটিউবের আমাদের এই লিঙ্কে দেখতে পারবেন ঘড়িগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে ওখানে। ভাই, এই যে পিকাসো, ভ্যান গগ বা দা ভিঞ্চির যে পেন্টিংসগুলো, এদের কমন ফিচারটা কি যে এটা এত ভ্যালুয়েবল হয়ে গেল বা এত পপুলারিটি পেল? আমি যদি ওই ফর্মুলাটা ক্র্যাক করতে পারতাম, I would have been the richest man in the world, right? But সেটা আমি বলতে পারবো না কেন পপুলার হয়। একটা কথা বলতে পারবো যে I have been very fortunate যে আমি হার্মিটেজ মিউজিয়াম, তোমার সেন্ট পিটার্সবার্গে অথবা লন্ডন মিউজিয়ামে, অথবা তোমার যে আমরা রিপ্রেজেন্ট করতাম নিউ ইয়র্কের মেট, সো I have been very fortunate to see a lot of their works, right? একটা কথা আমি বলবো যেটা আমি অন্তত আমার খুবই ইনএক্সপিরিয়েন্সড আইজে, যে ইউনিকনেস, তুমি মনে যখন তুমি দেখবা, তোমার যদি একটু আইডিয়া থাকে যে মনে কিভাবে করে, তোমার ওয়াটার লিলি যদি দেখো অথবা বন্ধ করে, তুমি বুঝবা এটা মনে। পিকাসো, ইউ উইল নো ইটস এ পিকাসো, লাইক ভ্যান গো অথবা গুস্তাভ ক্লিম্ট। There is something different. If they have their signature, right, you have to have a signature. I think that's what basically resonated, মানুষের সাথে resonate করছে, and that's why the uniqueness is what captured. So ভাই, যেরকম শচীন দেব বর্মন, ওনার প্রত্যেকটা মানুষ তাকে বলছে যে এই গলা নিয়ে গান গাবা, but his uniqueness is made him শচীন দেব বর্মন. That's how I feel. যে আপনি ভাই তাহলে আর্ট নিয়ে আপনার নেক্সট প্ল্যানটা কি? আর্ট নিয়ে আমার সো আমি ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে একটা সফট লঞ্চ হবে আমার নতুন আর্ট স্টুডিও এবং এক্সিবিশন কল্ড পেটিনা আর্ট। এটা আমি 8টা পেন্টিংস আমি করায় নিয়ে এসেছি, লাইক ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আমার ফ্রেন্ডস উইথ ভেরি গুড পেইন্টার্স, সো দে আর ফরেন পেইন্টার্স। সো ইউনিকনেস যেটা হবে, আমি এই এক্সিবিশনটার নাম দিছি আর্ট অফ ওয়ার। সো এশিয়া উপমহাদেশের গত 800 বছরে, মানে ফল অফ কনস্টান্টিনোপল থেকে শুরু করে একদম পলাশি পর্যন্ত, যে সমস্ত যুদ্ধগুলি বেসিক্যালি চেঞ্জ নট অনলি এশিয়ান হিস্ট্রি বাট ওয়ার্ল্ড হিস্ট্রি, লাইক ইম্প্যাক্টেড, সেই সমস্ত যুদ্ধগুলির, ব্যাটলগুলির উপর প্রতিটা সিলেক্ট করে একটা করে পেন্টিং সিলেক্ট করে, সো আই এম শোয়িং দোজ পেন্টিংস হিয়ার অ্যান্ড কলিং ইট আর্ট অফ ওয়ার। তবে এখানে যদি কেউ এন্টারপ্রেনারশিপ হিসেবে কাজ করতে চায়, এই ধরনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের মানে এন্টারপ্রেনার হিসেবে যদি কাজ করতে চায়, এন্টারপ্রেনার হিসেবে কাজ করে, হ্যাঁ, তবে তার স্কোপটা কীরকম বাংলাদেশে? মানে কোন ফিল্ডে?
অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, যেমন আপনি এই যে কাজ Alternative করছেন, investment, ঘড়ি আচ্ছা, নিয়ে কাজ আচ্ছা, করছেন আচ্ছা, বা আচ্ছা, আচ্ছা। আপনি কাজ করছেন? Acha. Well, you know, there are only two ways to do it. Is like you start something and hope that মানুষ তোমার মেসেজটাকে, তোমার ভিশনটাকে দেখবে এবং will come, like, you know, হয়তো বা বাংলাদেশি ওয়াচ মেকারের ঘড়ি মানুষ পছন্দ করবে এবং start something like that. Find something of your own and hopefully people will, or যারা একটা এটা করতেছে just invest in those. এছাড়া তো like, you know, these are the only, depends on what your fund is, depends on what your experience is. তোমাকে অনেক রিসার্চ করতে হবে. It took me 3 years to set up for Bangladeshi Watchmaker. It took me almost a year এই আর্টগুলি কিউরেট করে এখানে আবার to finally start. A lot of hard work is involved. Like, you know, don't think that তুমি আজকে একটা আইডিয়া পাইলা কালকে you just like jump. So, আপনি যখন এটা শুরু করছেন আপনার কাছে কি তখন প্রফিট মোটিভটা কতটুকু ছিল? I have a very good friend. সেও আমাকে কালকে বলতেছিল, কালকে আমি রাত 10-11টা পর্যন্ত ফ্যাক্টরিতে ছিলাম, রাইট, ডুইং লাইক, ইউ নো, ফাইনাল টাচেস অন দোজ ফ্রেমস। বলতেছিল যে আমি তো শখ চালাই, বিজনেস চালাই না, ইউনো। সো কথা অনেকটা ঠিক, তবে তুমি যদি পেইন্টিংয়ের কথা বলো, তুমি যদি ঘড়ির কথা বলো, তোমার ইফ ইউ ডোন্ট লাইক সামথিং, তুমি যদি একটা পেইন্ট তোমার পছন্দ না হয়, হাউ ডু ইউ এক্সপেক্ট আদার পিপল টু লাইক ইট, তাই না? আমি এইভাবে একটা অ্যাপ্রোচ করি যে আমি যে নজরুলের ঘড়িটা বানাইছি, রাইট, আর কেউ যদি না পড়ে, অ্যাটলিস্ট আই উইল বি হ্যাপি থিঙ্কিং দ্যাট ইটস কাজী নজরুল ইসলামকে করে করছি আমাদের জাতীয় কবি, ভাঙ্গার কার্ডের 100 বছর জন্য 100টা ঘড়ি, অ্যান্ড দিস ইজ হোয়াট আই এম ওয়ারিং, রাইট? আই এম পারফেক্টলি হ্যাপি উইথ দ্যাট, বাট অফকোর্স নজরুল বলো, মতিউর বলো, it's in high demand, so people like it. People came around eventually. It took some time, so you have to like it yourself. Just don't think that alternate, কারণ এটা তো alternate, it's not mainstream. তুমি যদি সোনা কিনে রেখে দাও, তুমি জানো যে তোমার সোনার প্রতি তোমার কি ফিলিংস আছে না আছে, it will be in demand, but we're talking about alternate, right? So make sure that you like it, and hopefully if you don't like it, if you're not passionate about it, you cannot sell it. People will not go for it because মানুষ, they can see through it. জি ভাই, আপনি আপনার আর্ট এবং যে ঘড়ি নিয়ে যে আপনার যে প্রচেষ্টাটা, একটা ব্র্যান্ড তৈরি করা, এটা আসলে অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং আমরা অনেক সাধুবাদ জানাই যে বাংলাদেশে একটা ব্র্যান্ড হোক, আপনি সাকসেসফুল হন। আর আমাদেরকে আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। No, thank you for coming. জি ভাই, Thank you.